আবির, নামাজে যাবে না? আবির নিজের রুমে যেতে যেতে বলল। টুপি নিয়ে আসছি। মোজাম্মেল খান অজু করে আবিরের জন্য অপেক্ষা করছেন। আবিরও অজু করে মাথায় টুপি দিতে দিতে নিচে আসছে। বাসায় আর কেউ নেই, তাই আবির আর মোজাম্মেল খান একসঙ্গে নামাজের জন্য বেরিয়েছেন। মোজাম্মেল খান যেতে যেতে হঠাৎই গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, তানভীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সবসময় নামাজের কথা বলি, কিন্তু বাইরে ঠিকঠাক মতো নামাজ পড়ি কি না জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন। তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্কে যখন যা আসে তাই। এতক্ষণ মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সেই ভাবনা এসেছে তানভীর। তাও আবার তানভীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছেন। আবির মনে মনে আওড়ালো, তানভীরকে নামাজে নিয়মিত করার ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফরজ থেকে তানভীরও আমাদের সাথেই নামাজ পড়বে। দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসের কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানভীরও বাসায় ফিরেছে। চার ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনায় ব্যস্ত, তবে সেই আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খানকে একসঙ্গে বাসায় ঢুকতে দেখে তানভীর ভ্রু কুচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেলে আলী আহমদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পেছনে আবির, তানভীর আর ইকবাল খান টুকিটাকি কথা বলে। তানভীর না থাকলে আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে এই প্রথমবার বাসায় কেউ না থাকাতে আবির আর তানভীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে, তবুও এমন একটা দিনে। আবিরা আসতে মেঘ ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীল ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ের ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিহা খান খেতে ডাকছেন, তাই আলী আহমদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানভীরের ফোনে বারবার কল আসছে। তানভীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, রাকিব ভাইয়া বলল। আবির কোথায় রে? আছে পাশেই, খেতে বসছে। আবির বিকেলে কাউকে না বলে হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে? সবকিছু ঠিক আছে? হ্যাঁ, একদম। ভাইয়ের ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা, ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখেই প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানভীর একটু পরপর আবিরকে ইশারায় এটা সেটা বুঝাচ্ছে, আবার প্রশ্নও করছে, তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানভীর বেরিয়েছে, যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানভীর এক প্রকার জোর করে নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহে সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসেই চুপচাপ বসে পড়েছে। মালিয়া খান জোর করে একটু বেশি খাইয়েছেন, তাই এত নাড়াচাড়া করতে ভাল লাগছে না। এমনকি আবির বাইকও নিয়ে আসেনি, তানভীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখেই উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি রে, কি হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজ ওকেও আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল। কি? তারপর? এর মধ্যে তানভীর বাইক পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙ্গুল ভাঁজ করে বাকি 2 আঙ্গুল রাকিবের কপালের কিছুটা উপরে মাথায় ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করলো, হারামের বাচ্চা, বিয়ে করার খুব শক্ত, তো আবার আমার স্প্যারোকে বিয়ে তো বহুদূর, তুই আমার মেয়েকে কল্পনাও দেখতে পারবি না। তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামাও আটকে উঠেছেন। আশেপাশের কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগে তানভীর বাজখাই কণ্ঠে আবারও বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ। যদি তোর মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটা পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানভীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানভীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবুও নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সেসব দেখছে। আকস্মিক রাকিব হাসতে শুরু করলো। তানভীর তখনও রাগী লুক করে চেয়ে আছে। আবির গুরুভার কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্য জোর করে আমাকে নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি। ওদের হাসি দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসলো। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে?
রাকিব তখনও হেসেই যাচ্ছে, হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানভীর আকস্মিক পেছনে ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানভীর থতমত খেয়ে বলল, এই ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনো নিশ্চুপ দাঁড়িয়েছে। তানভীর ভ্রু কুঁচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। দেখুন, আমার হাতে কিছু নেই। আবির আর রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদু স্বরে বললেন, আরে সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতেই মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতেও বারবার তানভীরকে দেখছে। কয়েকজন এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তানভীর তাদের দেখে বিড়বিড় করে বলল, আমাকে দেখে এত ভয় পাচ্ছে। ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো। রাসেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞাসা করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলছে? মিনাজদের ঘটনায় আমি কত কষ্ট করে আবিরকে আটকিয়েছিলাম, তারপরও পারলাম না। সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, আবির কি এভাবেই হুমকি দিচ্ছিল তানভীর? তানভীর মেকি স্বরে বলল। দূর, এটা তো শুধু ট্রেলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখা কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা। আমার আবার কি হবে? না কিছু না, তা এভাবে আর কতদিন? জানি না। রাকিব ঠান্ডা কণ্ঠে বলল। তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভ্রু কুঁচকে বলল, আমরা কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস। মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেদিন তো রিয়ার রাগে বলতেছে মেঘকে তার কোনো কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামনে রাখিস। উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তক্তা বানিয়ে। রাকিব মৃদু স্বরে বলল। এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানভীর সশব্দে হেসে বলল, তোমাদের তো একটা হলেও আছে, অন্তত বলতে পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কথা বলার কোনো মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজখবর না নিয়ে ধুমধাম করে প্রেম করতে গেছিস, আর সে আমার প্রেমিক পুরুষ। তানভীর মন খারাপ করে বলল, তখন না আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে, আর ঠিকঠাক কাউকে পছন্দও করেছে। তাহলে তাকে কেন পাচ্ছি না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয়েক তো? আল্লাহর কাছে কত করে তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি, মাঝে মাঝে আসবে। তানভীর কপাল গুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানভীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি আগে একটা নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকের কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নিরেট কণ্ঠে বলল। কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি, সেই কথা তো আমার রাখতেই হবে। প্রয়োজন তোকে কানে ধরে নিয়ে যেতে আমার কোনো সমস্যা নেই। তানভীর ঠাট্টার স্বরে বলল। বাহ, শ্বশুরকে পটানোর ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসলো। রাকিব তানভীরের দিকে তাকিয়ে বলল, ওইখানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাই গেলে বাধার প্রয়োজন পড়ে না, সবকিছু একদম সমাধান করে আসছে। ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনোই। বোনের ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বোনের বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এতই খারাপ হয়ে গেছিল যে হয় এসপার না এসপার হয়ে যেত। তখন ছেলের বাবা আসছে। এই অবস্থা ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরতে ফেলতেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সবকিছু মোটামুটি নর্মাল করেছে। এমন সময় আব্বু কল দিয়েছে। তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তা দিয়ে বলেছে এইসবই। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি। আমি নিজেও জানতাম না, ভাইয়া আমার ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল। সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি। তুই রাতে সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে। তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানেক পর আবিররা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরে মোজাম্মেল খানকে ডেকেছেন। মোজাম্মেল খান আসতে জিজ্ঞাসা করলেন, ওনারা আসছিলেন? না ভাইজান। কেন আসেননি? সঠিক জানি না, তবে বলছেন ছেলের জন্য অন্য মেয়েকে পছন্দ। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দে। সামনে ঈদ আসতে চললো।
এসবের ঈদে আমি কিছু বলতে পারবো না। যা করার সব আবির আর তানভীর করবে। আলী আহমদ খান চিন্তিত কণ্ঠে শুধালেন, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসবো। দেখ আগে ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আলী আহমদ খান মেকিস্বরে বললেন, ঠাট্টা করবো না তো কি করব? এই বলছি ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসায় পর্যন্ত আসে না। আমি কিভাবে বুঝবো নাকি খারাপ নাকি ভালো? মোজাম্মেল খান প্রখর তপ্তস্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা আসলে আমাকে খবর দি। এদিকে মেঘ একটু পরপর ব্যালকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতে ব্যালকনিতে ছুটল। তানভীরের পেছনে আবির বসা। আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভেতরে না ঢুকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতে হাত বাড়াতে মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাদমস্তক দেখে উষ্ণ স্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ করে জানাতে হবে? মেঘ মুচকি হাসল। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল। আজকে ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। অতঃপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল। রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল। ঘুম আসতেছে না। আবির আকস্মিক ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত ও গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল। কি? মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আবির এগিয়ে গিয়ে রুমের দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টামিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে। মিস ইউ। অনেকটা নিচে লেখা হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসলো। ঘড়িতে তখন 12টার উপর বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদেই মেঘ মেসেজ দিল। আমি ছাদে আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তারাদের প্রতি মেঘের এক আকাশ সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল, আর আজ দ্বিতীয় দিন। আবির ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করেছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির 2 হাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তানারা ঘোরাফেরা করে, তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসারন্ধে প্রবেশের মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কি জিনিস বুঝতেই পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞাসা করল, ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলের ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকাতেই মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছা করছিল, তানারা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি, দুটা সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ের প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিগুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকাই ডাকলো, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বরে চিরচেনা জবাব। হুম। আবিরের মোহমায়ে জড়ানো মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আপু এমন করছেন কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটাই আবির নড়ে চড়ে বসলো। ধীর কণ্ঠে বলল, জানি না। আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন? জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল,
তোর কাছে একটা জিনিস চাইবো, দিবি? অমনি মেঘের হৃদস্পন্দন বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তোলপাড় শুরু হয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, কি চান? সাহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেলল। লজ্জায় চিবুক খানিক নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে শান্ত স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করেছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাহনি মেঘের হৃদয়ে তোলপাড় আরো বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথার মানে বুঝতে পারছে না, বুকটা ধরাস ধরাস করে কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করলো, একবারের জন্য পল্লব ফেলল না। আবির দুহাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভেতরে ভেতরে কাঁদছে। এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনাদ করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন আমায়, প্লিজ প্লিজ বলুন। আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে। ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি মেঘ, আই এম রিয়েলি রিয়েলি সরি। আবিরের ক্রন্দিত কণ্ঠে বলা কথাটা মেঘের কর্ণকুহরে প্রবেশ মাত্রই মেঘ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। মেঘের বুক ধড়ফড় করছে, গাত্র জুড়ে রক্ত সঞ্চালন তীব্র থেকেও তীব্র হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডে বেধক নাভিশ্বাস অনুভূত হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ের অনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয় আজ আবিরের আর্তনাদে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতায়। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপট ভিজে এসেছে। আবির ভাই সরি বলছেন, কিন্তু কেন? চোখের সামনে ঘটা সবকিছুই অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অবসহন করতে মেঘের নিজের সাথে নিজেকে প্রভূত বিগ্রহ করতে হয়েছে। মনের আস্তিনের টালমাটাল হাল সামলে মেঘ ভয়ার্ত গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নাত্তপে আবিরের কপালের পাশে শিরা উপশিরাগুলো দপদপ করছে। রক্তবর্ণের আঁখি যুগল আরো বেশি রক্তাভ হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্দনের সমাপ্তির রেশমাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে, দুহাত বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। বুকের ভেতরের ঘনীভূত নভশ্চর সরিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই, আপনি কাঁদছেন কেন? আবির ঢোক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর, চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতন ঠান্ডা দুহাত আবির অতর্কিতেই নিজের গালে রাখল। সহসা আবিরের চওড়া দু হাত দিয়ে মেঘের ছোট ছোট হাতকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গালের খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে গাল বেয়ে গড়িয়ে পড়া নোনা জলের স্পর্শ, মেঘের সর্বাঙ্গে শীতল হাওয়া বইছে। প্রণয়ের পূর্ণতা পাওয়ার শানিত আক্ষেপে যে ধ্বংসের খেলায় নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করছে মেঘের নিষ্কলুষ হৃদয়কে। মনের গহীনে এক বছরে আত্মগোপনে মন্থর গতিতে বেড়ে ওঠা অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগুড় সংস্পর্শে অনুযোগে রূপ নিতে উঠে পড়ে লেগেছে। নিদারুণ ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিহ্বল হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালেই নিথর হয়ে গেছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকারি দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপরিচ্ছন্নতায় ঘেরা জনপদে আমি না চাইতেও বিশল্যকরণীর কবলে পড়ে গেছি। পুঁথিগত শব্দে তোকে বোঝাতে আজ আমি অক্ষম। প্রয়োজনে সমস্ত বিপর্যস্ত নীরবতায় চেয়ে যাব। মেঘ শান্তস্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সব সময় দোয়া করি যেন আপনি সবকিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখে মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিষ্ণুতা হতে হবে। মেঘ উদ্বেলহীন কণ্ঠে জানালো, কারো সহিংসতায় যদি আপনার সাফল্য অর্জিত হয় তবে সে অমেয় সহিংস হবে। আবির মেঘের হাতের উপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আর আপনি? একটু পর যাব। মেঘ নিজের ওড়নার এক পাশ টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণ কান্নার কারণে বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধে আবির মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুতে চাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরেছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি অগাধ অনুরক্তি লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই। মেঘের অনাবশ্যক যত্নে আবিরের বুকে অদ্ভুত শিহরণ যাচ্ছে।
আবিরের বোনে মেঘকে নিয়ে সর্বদাই সংশয় কাজ করে। মেঘ যেদিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে সেদিনই আবিরের সবকিছু ছারখার হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজে কথা দিয়েছে মেঘকে প্রতিশ্রুতি দিবে না, বউ করে নিজের অঢেল ভালোবাসার সক্ষম প্রমাণ দিবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। সেসব কিছু ভেবেই বারংবার আহত হয় আবির। মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না, পরিবার নাম বেড়াজালে বাধা পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে। আবির প্রতিনিয়তই নিজেকে দায়ী করছে আর অন্তরের উত্তাপে নিজেই ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভ্রু কুঁচকে ক্ষীণ স্বরে বলল, আসছিলেন কিভাবে? মেঘ চট করে বলে ফেলল, যেভাবেই আসি না কেন তাতে আপনার কি? এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতেও মেয়েটার ক্রোধিত মুখশ্রী জলজল করছে। আবির মৃদু হাসলো। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।